Good evening friends, welcome to all of you at Kemilan. This is my YouTube channel. My name is Arjit Pal, Faculty of Achievers. In the last two videos based on VSCPR, we know how to predict or how to draw the simple structure of covalent molecule using some tools. In this part, we will discuss about the theory. This theory tells us that it is mainly used to predict the geometry or shape of a covalent molecule. That means কোন একটি কোভ্যালেন্ট মলিকিউলের জিওমেট্রি বা শেপকে ডিটারমাইন করতে এই থিওরি আমাদের হেল্প করে বা এই থিওরি দ্বারা আমরা করতে পারি। এবার তাহলে আসবে বা শেপ বা জিওমেট্রি কার উপর ডিপেন্ড করছে, বলছে শেপ বা জিওমেট্রি যাই বলো ডিপেন্ড অন দ্য নেচার, কি টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য ইলেকট্রন পেয়ার সারাউন্ডেড দ্য সেন্ট্রাল অ্যাটম। তার মানে ধরো একটা সেন্ট্রাল অ্যাটমের চারদিকে আমরা যখন স্ট্রাকচার প্রেডিক্ট করে শিখি তখন জেনেছি কোনটা সেন্ট্রাল অ্যাটম আর কোনটা হচ্ছে টার্মিনাল অ্যাটম, বা বাংলায় বলতে গেলে কোনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু আর কোনটা হচ্ছে প্রান্তীয় পরমাণু। কি শর্ত ছিল একবার কুইক রিক্যাপ করা যাক, যে কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে, যার আকার হবে সবচেয়ে বড় এবং যার তড়িৎ ঋণাত্মকতা হবে সবচেয়ে কম, অর্থাৎ লার্জ সাইজ অ্যান্ড লিস্ট ইলেকট্রোনেগেটিভিটি। তো সেন্ট্রাল অ্যাটমের চারধারে কি রকমের ইলেকট্রন পেয়ার ঘিরে থাকবে তার নেচার এবং তার নাম্বার ডিটারমাইন করবে কি শেপটা। নেচার বলতে কি বুঝবো, এবার চলে আসছে ইলেকট্রন পেয়ার কি দু রকম, একটা হচ্ছে বন্ডিং ইলেকট্রন পেয়ার, একটা হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন পেয়ার। বন্ডিং ইলেকট্রন পেয়ার বলতে এখানে যেটা ইউজ হবে সেটা হচ্ছে সিগমা বন্ডিং ইলেকট্রন পেয়ার, আর নন বন্ডিং গুলোকে বলবো হচ্ছে আমরা লোন পেয়ার। তবে এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে যে যেগুলি হচ্ছে নন বন্ডিং সেগুলি কিন্তু লোন পেয়ার এমন নয়, কারণ যখন আমরা ইন্টারমিডিয়েট স্টাডি করব কার্বিন তখন দেখবো সিংলেট কার্বিনের ক্ষেত্রে যেটা নন বন্ডিং সেটা কিন্তু লোন পেয়ার নয়। যাক সেটা পরের টপিক, তোমাদের ধরে রাখতে পারো যে এখানে নন বন্ডিং বলতে আমরা লোন পেয়ারকে ইউজ করেছি। তার মানে কি বলতে চাইছি যে শেপটা কার উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে বন্ডিং ইলেকট্রন পেয়ার, একটা হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন পেয়ার। বন্ডিং ইলেকট্রন পেয়ারের মধ্যে কি থাকবে সিগমা, তাহলে খালি সিগমা লোন পেয়ার ডিটারমাইন করবে কি কোন একটা মলিকুলার বেসিক জিওমেট্রি বা স্ট্রাকচার। পাইয়ের তোমার হচ্ছে স্ট্রাকচার ডিটারমিনেশনের ক্ষেত্রে সেরকম কোনো ভূমিকা বা কন্ট্রিবিউশন নেই। কি করবে, কি করতে পারে স্লাইডলি কি করতে পারে বন্ড অ্যাঙ্গেল প্যারামিটারসকে চেঞ্জ করতে পারে। তাহলে কি বললাম, পাইয়ের কোনো প্রেডিকশন নেই বা কোনো ভূমিকা নেই জিওমেট্রি শেপের ক্ষেত্রে, ইট স্লাইডলি স্লাইডলি কি করতে পারে চেঞ্জ করতে পারে, কোনটা চেঞ্জ করতে পারে বন্ড অ্যাঙ্গেল প্যারামিটারকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার বলে নিই এই ইলেকট্রন পেয়ারগুলো কিভাবে নিজেদেরকে সারাউন্ড করবে। এমনভাবে সারাউন্ড করবে যে স্ট্রাকচারটা হবে সেখানের মধ্যে কি হবে, তাদের মধ্যে হবে মিনিমাম রিপালশন অ্যান্ড ম্যাক্সিমাম অ্যাট্রাকশন। কি বললাম, মিনিমাম রিপালশন অ্যান্ড ম্যাক্সিমাম অ্যাট্রাকশন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এবার এসে যাই আমরা ডিরেক্ট কি করে করছি। তো ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে রুল নাম্বার 1। তো রুল নাম্বার 1 কি বলছেন দেখো, ইফ দেয়ার ইজ নো লোন পেয়ার সারাউন্ডিং দ্য সেন্ট্রাল অ্যাটম দেন দ্য নাম্বার অফ সিগমা বন্ডিং ইলেকট্রন পেয়ার্স উইল ডিটারমাইন দ্য জিওমেট্রি অফ দ্য মলিকুল অ্যান্ড দ্য জিওমেট্রি উইল বি রেগুলার শেপ। দ্যাট মিনস যদি সেন্ট্রাল অ্যাটমের চারিধারে কোনো লোন পেয়ার না থাকে, শুধুমাত্র থাকে সিগমা বন্ডেড, তাহলে কি হবে, তাহলে জিওমেট্রিকে ডিটারমাইন করবে অবভিয়াসলি সিগমা বন্ড, এবং জিওমেট্রিটা কি হবে রেগুলার শেপ। রেগুলার শেপ মিন্স কি, যেটা আমরা পড়েছিলাম ধরো স্টেরিক নাম্বার যা হবে সেই অনুযায়ী হবে। যেমন সিম্পল ধরো বললাম CH4, তাহলে কত করেছিলাম 4 + 4 = 8। এই 4 + 4 = 8 কি করে আসছে এটা জানার জন্য তোমাকে VSCPR 1 আর 2 যে দুটো ভিডিও বানানো আছে সেটা দেখে নিতে হবে, নাহলে কিন্তু এটা বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে 4 + 4 8 করলে কি আসছে, স্টেরিক নাম্বার আসছে, এর স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল। তাহলে কি এখানে কি কোনো রকম কি লোন পেয়ার নেই, খালি বন্ড পেয়ার আছে, তাহলে স্ট্রাকচার কি হবে রেগুলার শেপ, অর্থাৎ এর স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল, এবং সেই অনুযায়ী কি হবে করেসপন্ডিং অনুযায়ী কি হবে তার বন্ড অ্যাঙ্গেল হবে কত 109 ডিগ্রি 28 মিনিট বা 28 মিনিট। ঠিক আছে, তাহলে রুল নাম্বার 1 কি বলছে, যে লোন পেয়ার না থাকলে শুধুমাত্র বন্ড পেয়ার থাকলে বন্ড পেয়ার স্ট্রাকচারটা ডিটারমাইন করবে, এবং স্ট্রাকচার কি হবে রেগুলার শেপ, কি অনুযায়ী অ্যাকর্ডিং টু দা যে স্টেরিক নাম্বারটা আমরা পাবো। ঠিক আছে, এবার আসবো আমরা কি রুল নাম্বার 2 তে। দেখো তাহলে কি বলছে,
যে when the central atom contains both the bond pair and lone pair, structure gets deviate from the geometries as predicted from rule number 1. ঠিক আছে, তাহলে রুল নাম্বার 1 অনুযায়ী যে স্ট্রাকচারটা পাবো বা যে জিওমেট্রিটা পাবো সেই জিওমেট্রিতে কি হবে, ডেভিয়েট হবে। কেন ডেভিয়েট হবে? কারণ এখানে তোমার স্টার্ট হবে রিপালশন। আগে কি একমাত্র ছিল, এখন অন্য আসছে। ধরে নাও তোমাদের পাড়ায় ধরো একটা ধরনের রুলিং পার্টি ছিল, ঠিক আছে, এবার ধরো আর একটা রুলিং পার্টি আসছে, তখন কিন্তু গন্ডগোলটা ঝামেলা লাগবে। এখন কিছুটা খালি বন্ড পেয়ার ছিল, তাদের রাজাতে ছিল, এবার ধরো আর একজন আসছে লোন পেয়ার, তাহলে তখনই কি হবে, জায়গা হবে, তখনই কি হবে তাদের মধ্যে রিপালশন স্টার্ট হবে। এবার কে জিতবে, যার রিপালশন সবচেয়ে বেশি হবে, দেখা যাক। তো এটা জানার আগে তোমাকে জানতে হবে যে কার স্ট্রেংথটা বেশি। দেখা গেছে যদি ম্যাগনিটিউড অর্ডারটা থাকে সেটা দেখা যায় যে লোন পেয়ার রিপালশন গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার। বিপি বলতে বুঝিয়েছি আমরা ব্লাড প্রেশার না, এখানে বিপি বলতে বুঝিয়েছি আমরা বন্ড পেয়ারকে, আর এলপি বলতে বুঝিয়েছি আমরা লোন পেয়ারকে। লিখে নিতে পারো, যেখানে এলপি মিনস হচ্ছে কি লোন পেয়ার, যেটা বলেছিলাম নন বন্ডেড ইলেকট্রন পেয়ার, আর বিপি বলতে কি বুঝিয়েছি সেটা হচ্ছে বন্ড পেয়ার। খেয়াল থাকবে তাহলে কি বলছে, লোন পেয়ার রিপালশনের ম্যাগনিটিউডটা গ্রেটার দেন বলছে লোন পেয়ার বন্ড পেয়ার, তার চেয়ে গ্রেটার দেন হচ্ছে বন্ড পেয়ার। খেয়াল রাখতে হবে প্রথম দুটো রিপালশন অর্থাৎ লোন পেয়ার রিপালশন আর লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন কি করে, ক্লোজেস দ্য বন্ড অ্যাঙ্গেল, তার মানে কি হয়, বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুকে কি করে কমিয়ে দেয়। হোয়ারএজ বন্ড পেয়ার রিপালশন কি করে, ওপেন আপ, এটা দা আমার হাতের লেখা একটু জঘন্য, ওপেন আপ দা বন্ড অ্যাঙ্গেল, মানে কি করে বন্ড অ্যাঙ্গেলটা বাড়িয়ে দেয়। ভালো করে গোছ করে শোনো, খুব সুন্দর করে বুঝতে পারবে, কিচ্ছু বই পড়ার দরকার নেই। এই যা থিওরি দেবো ভিএসিপি আর কিচ্ছু পড়ার দরকার নেই, খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে পেন খাতা নিয়ে করো, দেখবে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আমি দায়িত্ব সহকারে বলছি। তাহলে কি বলছে, লোন পেয়ার রিপালশন গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার। প্রথম দুটো রিপালশন কি করছে, লোন পেয়ার রিপালশন আর লোন পেয়ার রিপালশন কি করছে, ক্লোজেস দ্য বন্ড অ্যাঙ্গেল, মানে কি করছে বন্ড অ্যাঙ্গেলের মানটাকে কমাচ্ছে, ক্লোজ করে চেপে দিচ্ছে। আর বন্ড পেয়ার রিপালশন কি করছে, ওপেন আপ, অর্থাৎ জিনিসটাকে খুলে দিচ্ছে। ঠিক আছে, এবার মাথায় যে কোশ্চেনটা আসবে যে কেন এর স্ট্রেংথটা বেশি। শোনো, কেমিস্ট্রি পড়াকে বা যে কোনো সায়েন্সের সাবজেক্ট পড়াকে ফার্স্ট এটা মাথায় খেয়াল রাখবে, কোশ্চেন করতে থেকো। খালি থিওরি পড়লাম তার বেসিসের প্রবলেম না, সেটা কিন্তু সায়েন্স পড়া নয়। ইউ হ্যাভ টু নো হাউ টু কোশ্চেন, কি করে কোশ্চেন করতে সেটা বুঝতে হবে, যে কেন এই কোশ্চেনটা, তো কেন লোন পেয়ার রিপালশন কেন বেশি হচ্ছে, কেন। সব জিনিস মুখস্থ করে হয় না, মুখস্থ করা অন্তত কিছু না হলেও কেমিস্ট্রি পড়া যায় না ভাই, পরিষ্কার কথা। কনসেপ্ট থাকে, যারা কনসেপ্ট বোঝাতে পারে না তারাই বলে দেয় যে মুখস্থ করে না, বা বলে দেয় যে এগুলোকে দাগ দিয়ে চলে যায়। কেমিস্ট্রি পড়াতে এসে মুখস্থ জিনিসটা চলে না, কনসেপ্ট থাকতে হবে ভাই। যারাই কনসেপ্ট বোঝাতে পারে না তারা এক্সেপশন দিয়ে বেরিয়ে চলে যায়। এবার দেখো, তাহলে আসছি লোন পেয়ারটা কার আন্ডারে থাকে। যদি আমরা স্ট্রাকচারটা দেখো, যখন আমরা করেছিলাম ধরো অ্যামোনিয়া স্ট্রাকচার বা ধরো ওয়াটারের স্ট্রাকচার বা ধরো PCl3 স্ট্রাকচার, কি দেখেছিলাম, লোন পেয়ারটা কার আন্ডারে ছিল, শুধুমাত্র ছিল সেন্ট্রাল অ্যাটমের আন্ডারে না। তাহলে লোন পেয়ারটা কার আন্ডারে থাকে, ইজ আন্ডার দা, তাহলে লোন পেয়ার থাকে কার আন্ডারে, আন্ডার ওয়ান নিউক্লিয়াই, তার মানে কি থাকে, শুধুমাত্র থাকে সেন্ট্রাল অ্যাটমের আন্ডারে। তাহলে লোন পেয়ারটা কার আন্ডারে থাকে, কেউ থাকে ওয়ান নিউক্লিয়াসের আন্ডারে, তার মানে খালি কার আন্ডারে থাকে, সেন্ট্রাল অ্যাটমের আন্ডারে থাকে। হোয়ারাস বন্ড পেয়ার কার আন্ডারে থাকে, সেন্ট্রাল আর তোমার হচ্ছে টার্মিনাল অ্যাটম, কারণ বন্ড পেয়ার মানে অলরেডি বন্ড হয়ে গেছে। এটা কি বন্ডিং বলছি, কোভ্যালেন্ট বন্ড মানে শেয়ারিং বন্ড। তাহলে বন্ড পেয়ারটা কার আন্ডারে থাকছে, ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ টু নিউক্লিয়াই বা টু নিউক্লিয়াস, দ্যাট মিনস সেন্ট্রাল অ্যাটম অ্যাজ ওয়েল অ্যাজ টার্মিনাল অ্যাটম। তাহলে বন্ড পেয়ার কার আন্ডারে থাকছে, দুটো অ্যাটমের আন্ডারে থাকছে, এক হচ্ছে তোমার হচ্ছে সেন্ট্রাল অ্যাটম আর হচ্ছে টার্মিনাল অ্যাটম, দুটো অ্যাটমের আন্ডারে থাকছে। তাহলে এইবার ধরো তুমি মারপিট করতে নেমেছো, তোমার দুটো হাত আছে, এবার ধরো একটার ধরো একজন ধরে রেখে দিয়েছে, একটা তো ফাঁকা আছে, তাহলে তুমি সে হাত দিয়ে মারপিট করতে পারবে। একটা এই কন্ডিশন ভাবো, আর একটা কন্ডিশন ভাবো যখন তোমার দুটো হাতকেও বেঁধে রেখে দিয়েছে, তাহলে কোন ক্ষেত্রে তোমার শক্তিটা বেশি হবে, যখন তোমার একটা হাতকেও বেঁধে রেখে দিয়েছে, কারণ একটা তোমার ফ্রি আছে। তাহলে লোন পেয়ার কার আন্ডারে আছে, অনলি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সেন্ট্রাল অ্যাটম, দ্যাট মিনস ওয়ান নিউক্লিয়াই। আর এ কার আন্ডারে আছে, দুটো অ্যাটমের নিউক্লিয়ার আন্ডারে আছে, তার মানে বোথ সেন্ট্রাল প্লাস টার্মিনাল অ্যাটমের আছে। তাহলে কার স্ট্রেন্থ বেশি হবে, অবশ্যই লোন পেয়ারের স্ট্রেন্থ বেশি হবে, কারণ লোন পেয়ার
কার আন্ডারে আছে? কেবলমাত্র আছে একটা পরমাণুর নিউক্লিয়াসের আন্ডারে। দ্যাটস ওয়াই কি হচ্ছে, লোন পেয়ারের স্ট্রেংথটা কি হচ্ছে তোমার বেশি হয়। তাই কি দেখাচ্ছে, লোন পেয়ার স্ট্রেংথ, আর স্ট্রেংথ সব থেকে বেশি কার রেসপেক্টে? লোন পেয়ার বন্ড পেয়ার রেসপেক্টে। আর সব থেকে লাস্ট কার স্ট্রেংথ হয়? বন্ড পেয়ার। দেখো সবাই কিন্তু রিপালশন করছে, বাট এর স্ট্রেংথটা বেশি। কেন এর স্ট্রেংথটা বেশি এখানে বলে দিলাম। ঠিক আছে, ডেটাটা ক্লিয়ার হলো। তাহলে কি জানতে পারলাম, লোন পেয়ার রিপালশন সব থেকে বেশি কার চেয়ে? লোন পেয়ার বন্ড পেয়ারের চেয়ে। আবার লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন কার চেয়ে বেশি? বন্ড পেয়ারের চেয়ে। আর কি জানলাম, যে প্রথম দুটো রিপালশন কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেলকে ক্লোজেস করে দিচ্ছে, মানে কমিয়ে দিচ্ছে, আর লাস্টেটা কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেলকে আস্তে আস্তে বাড়াচ্ছে, অর্থাৎ এরকম করে তুলে দিচ্ছে। আর রুল নাম্বার 2 কি দেখলাম, এটা রুল নাম্বার 2 হবে, 1 না। 2টা কি বলেছিল, যদি কোনো লোন পেয়ার না থাকে, খালি অনলি থাকে বন্ড পেয়ার, তাহলে স্ট্রাকচারকে ডিটারমাইন করবে সিগমা বন্ডের ইলেকট্রন। বাট এখানে কি দেখলাম, যখনই লোন পেয়ার এসে যায় তখন কি হচ্ছে, স্ট্রাকচারটা ডেভিয়েট করবে। এবার আমরা এক্সাম্পল দিয়ে ভালো করে জিনিসটা বুঝবো। দেখা যাক। তো তোমার পরীক্ষা কিরকম কোশ্চেনটা দেবে, একদম কোশ্চেন দিয়েই করাচ্ছি। বলবে কম্পেয়ার দ্য বন্ড অ্যাঙ্গেল বিটুইন দিস স্ট্রাকচার। আচ্ছা, কম্পেয়ার কার মধ্যে করতে দেবে? কম্পেয়ার সবসময় করবে দেবে যাদের জিওমেট্রি সেম হবে। এমন হবে না, ধরো একজনের জিওমেট্রি টেট্রাহেড্রাল, একজনের হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, এরকম দেবে না। স্ট্রাকচার যখনই তোমাকে দেবে কম্পেয়ার করতে দেবে, খালি জেনে রাখবে কন্ডিশন সেম হবে, তাও কেন গন্ডগোলটা হচ্ছে। যেমন ধরো বলবে, ধরো CH4 দেখা গেছে এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। অ্যামোনিয়া এর বন্ড অ্যাঙ্গেল হবে 107 ডিগ্রি, আর ওয়াটারের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হবে 104 ডিগ্রি। এগুলো কিন্তু অ্যাকচুয়াল বন্ড অ্যাঙ্গেল না, জাস্ট খালি বলছি। বাট হ্যাঁ, এর পয়েন্টের পর থাকতে পারে, বাট এরকম রেঞ্জ থাকে 109, 107, 104 ডিগ্রি। তো ফার্স্ট কি করবো, যখনই এরকম ধরনের কোশ্চেন দেবে আমরা কি করবো, স্ট্রাকচারটা কি করবো আস্তে আস্তে প্রেডিক্ট করে নেবো। তো স্ট্রাকচার প্রেডিক্ট করতে আমরা জানি, দেখা যাক কি করে স্ট্রাকচার প্রেডিক্ট করবো। প্রথম CH4, তাহলে স্ট্রেক নাম্বার 4 + 4 দ্যাট মিনস 8। 8 মানে কি হবে, স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল। তাহলে কার্বন 2s2 2p2। যারা শেখনি এগুলো দেখে নিও। তাহলে কি বলেছিলাম, যতগুলো টার্মিনাল অ্যাটম থাকবে ঠিক ততগুলি চিজে চাই আমার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে কতগুলো টার্মিনাল অ্যাটমে আছে, 4টে। কটা আনপেয়ার্ড আছে, 2টো। তাহলে একটা করে পাঠিয়ে দেবে। তাহলে এটা কি হবে, প্রথম থাকবে GS, দ্যাট মিনস গ্রাউন্ড স্টেট, এখানে যাবে। এটা কোথায় গেল, ES এক্সাইটেড স্টেটে। এবার কি হবে, এখানে বাকি ইলেকট্রনগুলো কে দেবে হচ্ছে হাইড্রোজেন, H H H H, সবগুলো সিগমা সিগমা সিগমা। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, কটা হচ্ছে, 4টে বন্ড পেয়ার, আর কি হচ্ছে 0 লোন পেয়ার। তাহলে ঠিকই আছে, স্ট্রাকচার অ্যাকচুয়াল অনুযায়ী হয়েছে। এবার চলে আসি আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে। ফাইভ প্লাস 3 দ্যাট মিনস 8। এখানেও কি হবে, স্ট্রাকচার টেট্রাহেড্রাল। 2s2 2p3। হলো। আচ্ছা, কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 3টে। কটা টার্মিনাল অ্যাটম আছে, 3টে। তাহলে এখানে এক্সাইটেড স্টেটে যাওয়ার কোনো দরকার নেই। H H H, সিগমা সিগমা সিগমা, এটা কি হবে, লোন পেয়ার। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, 3 বন্ড পেয়ার প্লাস 1 লোন পেয়ার। এবার কার ক্ষেত্রে আসবো, স্ট্রাকচারটা করব ওয়াটার মলিকুলসের ক্ষেত্রে। তো ওয়াটার মলিকুলসের ক্ষেত্রে কি হবে, 6 + 2, 6টা কার, টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম। তাহলে এখানেও কত আসছে, 8। তার মানে স্ট্রাকচার কি হবে, টেট্রাহেড্রাল। অক্সিজেন কি আছে, 2s2 2p4।
ঠিক আছে, কতগুলো হারিয়ে আছে দুটো, কতগুলো আনপ্রেড ইলেকট্রন আছে দুটো, তাহলে কি হচ্ছে আমাকে এখানে পাঠাবার দরকার হচ্ছে না। এইচ এইচ, তাহলে এখানে কটা আসছে, দুটো বন্ড পেয়ার আর দুটো লোন পেয়ার। এবার আমরা স্ট্রাকচারটা দেখি। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে এই মিথেনের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে, সি, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ। ঠিক আছে, এবার অ্যামোনিয়ার দেখি স্ট্রাকচারটা। এবার দেখো জিনিসটা, কোনো লোন পেয়ার নেই, অনলি বন্ড পেয়ার, স্ট্রাকচার ঠিক আছে অ্যাকর্ডিং টু দ্য রুল নাম্বার 1 হয়ে যাচ্ছে। এবার কি বলছে, যখনই লোন পেয়ার চলে আসছে তার মানে কি হচ্ছে, রুল নাম্বার 1 দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারছি না, তখন কোথায় যাব, তখন যাব কোথায় হচ্ছে, যাব হচ্ছে রুল নাম্বার 2। কারণ এক্সপ্লেন না করতে পারলে তো দুই অপশন করি, ধরো কোথাও একটা ধরো যাচ্ছি, ধরো কথা বললাম আমি, ধরো এখান থেকে বললাম বেগমপুর স্টেশন যাবো, ধরো আমার বাড়ি বেগমপুর, ধরো এখান থেকে তুমি ধরো একটা ডিস্টেন্স ধরে যাবে, সেখান থেকে তোমার বাড়ি থেকে তার ডিস্টেন্স হচ্ছে 10 মিনিট, তাই তুমি কি অপশন ইউজ করবে, সাইকেল। এবার ধরো সেই ডিস্টেন্স যখন তুমি যাবে হচ্ছে ধরো 3 ঘন্টা, তখন তুমি কি ইউজ করবে, সাইকেল ইউজ করবে না, তখন তুমি কি ইউজ করবে, কোনো গাড়ি কি ইউজ করবে। তার মানে কি হচ্ছে, প্রথম রুল যেটা আছে সেটা দিয়ে আমি এক্সপ্লেন করতে পারছি না, কারণ প্রথম রুল কি বলেছে, কোনো লোন পেয়ার থাকবে না। বাট এখানে কি থেকে দেখো একটা লোন পেয়ার চলে এসছে, তার মানে তখন কি হচ্ছে, রুল নাম্বার 2 চাই। সায়েন্সের ডেভেলপমেন্ট তো এইভাবেই হয়। আচ্ছা, তাহলে রুল নাম্বার 2 কি বলেছিল, যে ডেভিয়েশন স্টার্ট হচ্ছে, যে যদি লোন পেয়ার চলে আসে তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়াল স্ট্রাকচার থাকছে না, যেটা মানে বেসিক যে জিওমেট্রি থাকছে সেই জিওমেট্রিতে কি হচ্ছে, স্ট্রাকচারটা কি হচ্ছে, ডেভিয়েট করছে। বেসিক জিওমেট্রি কি ছিল, টেট্রাহেড্রাল, তাহলে টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা থাকছে না, স্ট্রাকচারটা কি করছে, ডেভিয়েট করছে। এবার এখানে কি দেখতে পাচ্ছি, 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার আছে। তাহলে আমরা কি জেনেছিলাম, এই যে স্ট্রেংথ সিকোয়েন্সটা একবার বলে দিচ্ছি, কি বলেছিলাম, লোন পেয়ার রিপালসান গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার। প্রথম দুটো রিপালসান কি করেছিল, বন্ড অ্যাঙ্গেলকে কি করেছিল, কমিয়েছিল, আর লাস্টের রিপালসান কি করেছিল, বন্ড অ্যাঙ্গেলকে বাড়িয়েছিল। তাহলে এখানে কি কি রিপালসান হবে, এখানে যে লোন পেয়ার, এখানে যে বন্ড পেয়ার, তাহলে এখানে কি রিপালসান হবে, এলপি বিপি, সেম রিপালসান কি হবে, এখানেও স্টার্ট হবে কি, এলপি বিপি। তাহলে এই রিপালসান কি করবে, বন্ড অ্যাঙ্গেল কমাতে চাইবে, তাই কি হয়, বন্ড অ্যাঙ্গেল দেখো 109 থেকে কমে হচ্ছে 107 ডিগ্রি। ক্লিয়ার। এবার আসো ওয়াটার মলিকুলসের ক্ষেত্রে। ওয়াটার মলিকুলসের ক্ষেত্রে কটা লোন পেয়ার থেকে গেল, দুটো লোন পেয়ার। তাহলে এখানে কি টাইপের রিপালসান হচ্ছে, এখানে হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালসান, আর হচ্ছে বন্ড পেয়ার রিপালসান। তাহলে যেহেতু লোন পেয়ার বন্ড পেয়ার রিপালসান হচ্ছে, তাই কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেলের মানটা কমছে। এখানে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি এই একটা লোন পেয়ার, তাই এদের মধ্যে কি রিপালসান হবে, এদের মধ্যে হবে হচ্ছে এলপি রিপালসান, মানে লোন পেয়ার রিপালসান। আর একটা কি টাইপের রিপালসান হবে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালসান, সেম অ্যাজ এখানে লোন পেয়ার বন্ড পেয়ার হবে। আবার এখানে কি হবে, বন্ড পেয়ার রিপালসান। তাহলে এই দুটো তাহলে এখানে কি রিপালসান হবে, বিপি। তাহলে এটা হচ্ছে বিপি। তাহলে এই রিপালসান কি করবে, বন্ড অ্যাঙ্গেলকে বাড়াতে চাইবে, বাট এই দুটো রিপালসান কি করবে, কমাতে চাইবে, বাট এদের স্ট্রেংথটা বেশি, তাই কি হবে, বন্ড অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কমবে। তাই দেখো কত হয়েছে, 104 ডিগ্রি। তাহলে বোঝা গেল। তাহলে ওয়াটারের ক্ষেত্রে কত ধরনের রিপালসান হচ্ছে, এখানে হচ্ছে একটা হচ্ছে লোন পেয়ার রিপালসান, দ্বিতীয় কি হবে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালসান, আর থার্ড কি হচ্ছে, বিপি রিপালসান। তাহলে এখানে কি হচ্ছে, 3টে টাইপেরই রিপালসান দেখতে পাচ্ছি। তাহলে ইন দ্য কেস অফ ওয়াটার মলিকুলস হিয়ার 3 টাইপ অফ রিপালসান ইজ এক্সার্টেড বাই দ্য ওয়াটার মলিকুলস। দ্যাটস ওয়াই the first 2 repulsion get dominates over this third type of repulsion. That's why bond angle decreases from the actual bond angle. But in the case of ammonia here এখানে আমরা কি কি রিপালশন পাচ্ছি, in this case here lone pair bond pair repulsion is exerted and bond pair repulsion is exerted. Though as we know that this has more effect, so it is dominant over this effect. That's why bond angle decreases from the actual bond angle. But in this case no lone pair repulsion, only bond pair repulsion which open up the bond angle, and actual the bond angle is 109 degree 28 minute. Clear? কোনো ডাউট নেই, থাকবে না, এই ধরনের প্রবলেম আসবে। ঠিক আছে, এবার আমরা রুল নাম্বার 3 দিকে মুভ করতে আগে একটা প্রবলেম দিয়ে মুভ করছি। এবার থার্ড প্রবলেমটা দেখে, তার একটা কোশ্চেন দেখি কি বলেছে। ধরো এবার বললো কম্পেয়ার দ্য বন্ড অ্যাঙ্গেল বিটুইন NF3 and NH3। তাহলে দেখা যাচ্ছে NF3 বন্ড অ্যাঙ্গেল কত দেখতে পাচ্ছি আমরা,
102 degree, whereas in the case of NH3 it is 107 degree. Why? তাহলে কি বলেছি, যখন এরকম দেবে প্রথম কাজ কি হচ্ছে আমাদের স্ট্রাকচারটা ড্র করা, তারপর দেখবো এর মধ্যে কি আছে, কতগুলো বন্ড পেয়ার আর কতগুলো লোন পেয়ার আছে। তো যেটা বলবো সেটা সেভাবে করবে আমরা। তাহলে দেখো করেছি আমি NF3 ক্ষেত্রে 5+3 TD স্ট্রাকচার, তাহলে বন্ডিং দেখা যাচ্ছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে সেম হয়েছে অ্যাজ লাইক অ্যাজ NH3। তাহলে এরও স্ট্রাকচার টেট্রাহেড্রাল, এরও টেট্রাহেড্রাল, ঠিক আছে। এখানেও কি আছে, তিনটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার। দেখো এখানেও কি আছে, তিনটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার। এখানেও কি ছিল, তিনটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার। দেখো স্ট্রাকচারটা সেম হয়েছে। তাহলে এখানেও কি আছে তোমার হচ্ছে LPBP রিপালসান, এখানেও কি হবে তোমার LPBP রিপালসান, এখানেও কি হবে BPBP রিপালসান, সেম অ্যাজ NH3, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেলটা কেন এরকম হচ্ছে, এর হচ্ছে 107, এর কেন 102 হচ্ছে। তার মানে কি হচ্ছে রুল নাম্বার, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে রুল নাম্বার 1ও কি করলো, আমাকে এক্সপ্লেনেশন করতে পারলো না। কেন পারলো না, কারণ লোন পেয়ার এসে গেছে। এবার কি দেখবো, তখন দেখবো রুল নাম্বার 2। রুল নাম্বার 2 কি বলেছে, যদি লোন পেয়ার আসে তাহলে ডিবেট করবে, বা রুল নাম্বার 2 দিয়ে দেখছি যখন তাতেও ঠিকঠাক এক্সপ্লেন পাচ্ছি না, কারণ এর সঙ্গে ডিফার করছে অ্যাঙ্গেলটা। হয়তো ধরো 105/4 হতে হবে, কিন্তু কমে যাচ্ছে, তার মানে কি ঠিকঠাক হচ্ছে না। তাহলে রুল নাম্বার 2ও করতে পারলো না। তখন উদ্দেশ্য কি, তখন কোথায় যাব, রুল নাম্বার 3, কারণ সায়েন্স কখনো থেমে থাকে না। ধরো তোমাকে ধরো একটা জায়গায় যাওয়ার আছে, ধরো প্রথম দুটো অপশন হলো না, তোমাকে যেতেই হবে, তাহলে কি তোমাকে থার্ড অপশন ট্রাই করতে হবে। তুমি তো এমন না বাড়িতে চুপচাপ বসে থাকবে, তাহলে তখনই কি হবে রুল নাম্বার 3। তো রুল নাম্বার 3 কি স্টেটমেন্ট দিয়ে দেখো কি বলছে, দ্য রিপালসান এক্সার্টেড বাই দ্য বন্ডিং পেয়ার ডিক্রিজেস উইথ ইনক্রিজিং ইলেকট্রোনেগেটিভিটি। এখানে কি টার্ম কি হচ্ছে, উইথ ইনক্রিজিং ইলেকট্রোনেগেটিভিটি অফ বি অ্যাটম ইন ABX মলিকিউল। এই ABX মলিকিউলটা কি, দেখো এগুলোই নিয়ে NH3। এখানে A কোনটা ধরেছে, সেন্ট্রাল অ্যাটম, B কোনটা ধরেছে, টার্মিনাল অ্যাটম, আর Xটা কি বলেছে, নাম্বার অফ টার্মিনাল অ্যাটম। আমি আবার বলছি, এখানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে সেন্ট্রাল অ্যাটমকে, বিটা কাকে রিপ্রেজেন্ট করছে টার্মিনাল অ্যাটমকে, আর এক্সটা কাকে রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ টার্মিনাল অ্যাটমকে। আবার রিপিট করছি, তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করছে সেন্ট্রাল অ্যাটম, বি কাকে রিপ্রেজেন্ট করছে টার্মিনাল অ্যাটমকে, আর এক্স কাকে রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ টার্মিনাল অ্যাটমকে। তাহলে কি বলছে, যদি ABXটাই মলিকুলে বি এর যদি ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে ইনক্রিজ করে, তাহলে কি হবে বন্ডিং পেয়ার যে রিপালসানটা দেখাচ্ছে তার ক্ষেত্রে কি হবে, রিপালসানের এটা আস্তে আস্তে কি হবে কমে যাবে। দেখবে যে কি বলেছে, দ্য রিপালসান এক্সার্টেড বাই দ্য বন্ডিং পেয়ার ডিক্রিজেস, অর্থাৎ কমে যাবে। কখন কমে যাবে, যদি বি এই যে অ্যাটমটা আছে এর ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে। আবার রিপিট করছি, ABXটাই মলিকুলে যদি বি অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে, তাহলে কি হবে বন্ড পেয়ার যে রিপালসানটা সেটা কমে যাবে, তার ফলে কি হবে বন্ড অ্যাঙ্গেল মানটাও কমে যাবে। এবার দেখা যাক এক্সপ্লেনেশন করি কিভাবে। এটা হয়ে গেছে, এবার মুছছি, দেখো কি করে এক্সপ্লেনটা করবো। খালি আমি স্ট্রাকচারটা চাই। কনসিডার কি, দুটোর ক্ষেত্রে কি থাকে, এতেও সেম নাম্বার অফ লোন পেয়ার আছে, এতেও সেম নাম্বার। আমি বারবার বলছি, আমরা কম্পেয়ার কার মধ্যে করতে পারবো, যখন দুটো সেম কন্ডিশনে আছে। ধরো তোমার সঙ্গে, ধরো তুমি ধরো ক্লাস 11-এ পড়ো, ঠিক আছে। এবার তোমাকে ধরো কেউ কম্পেয়ার করছে, এই দেখেছিস আমার ছেলে BSc পড়ছে বা MSc পড়ছে, দেখ তুই 11-এ পড়ছিস, এটা কোনদিন কম্পেয়ার হয়? কম্পেয়ার করার জন্য সেম লেভেলে হয়। যারা করে তারা গাধা, যদিও গাধারা কোনদিন কম্পেয়ার করতে পারে না, মানুষরূপী গাধা বা বোকা হয়, কিন্তু সায়েন্স অবান্তর কোনো কোশ্চেন করতে পারে না। তারা কম্পেয়ার কখন করবে, যখন সেম কন্ডিশন থাকবে। তাহলে এখানেও তোমরা খেয়াল রাখো, কম্পেয়ার কার মধ্যে করবে, সেম করবে, যদিও লাইফে কম্পেয়ার করা কোনো উচিতই নয়। আচ্ছা দেখা যাক, দেখো কেমিস্ট্রি এই সমস্ত VSCP আর টিসে পড়া তুমি একটা এনার্জেটিক নিয়ে পড়বে। এই সমস্ত খালি পড়লাম মুখস্থ করলাম এইভাবে করলে কিন্তু আর কিছু একটা ফিলিং পাবে না। সাবজেক্টের মধ্যেই নামে দেবে কেমিস্ট্রি, একটা মিস্ট্রি লুকিয়েছে। যদি মিস্ট্রিটাকে এক্সপ্লেন না করতে পারো তাহলে আর কি থাকবে ব্যাপারটা। একটা জোশ নিয়ে পড়াশোনা করতে হবে। চলো দেখা যাক, এটাকে আমি দুভাবে এক্সপ্লেন করবো, ঠিক আছে। এক্সপ্লেনেশন 2-3 ভাবে না করলে ঠিকঠাক মজা আসে না। একভাবে পড়লে আর এখানে কেন দেখবে ইউটিউব চ্যানেল। দেখা যাক তাহলে কি বলেছি, এখানেও NH3 এখানে NH3। তাহলে ফার্স্ট কেসটা আসি, তাহলে এখানে বি অ্যাটম কোনটা আছে, এইটা। এবার আমাকে বলো নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভিটি
অবশ্যই হচ্ছে নাইট্রোজেন। তাহলে যে বেশি ইলেকট্রননেগেটিভ সে কি করবে, বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাকশন করবে না। তাহলে এখানে কি হবে, ইলেকট্রনটা কার দিকে কনসেন্ট্রেট হবে, এদিকে কনসেন্ট্রেট হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যখন এদিকে কনসেন্ট্রেট হচ্ছে কি হচ্ছে, বন্ড পেয়ার ক্লোজ হতে যাচ্ছে না। এবার এখানে দেখো, এখানে বেশি কি ইলেকট্রোনেগেটিভিটি, ফ্লুরিন। তাহলে কি হচ্ছে, কি বলেছে, দ্য রিপালশন এক্সাইটেড বাই দ্য বন্ডিং পেয়ার ডিক্রিজেস উইথ ইনক্রিজিং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে এ বেশি, তাহলে নাইট্রোজেনের রেসপেক্টে ফ্লুরিন হচ্ছে কি বেশি ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ ফ্লুরিন গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান এন, কার রেসপেক্টে ইএন। তাহলে ফ্লুরিন কি করবে, এই যে ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে। তাহলে যখনই টানবে কি হবে, বন্ড পেয়ার দূরে সরে যাচ্ছে না। এবার বন্ড পেয়ার তাহলে কি এখানে, তাহলে কি হচ্ছে, বন্ড পেয়ারের মধ্যে কি হচ্ছে, ডিস্টেন্স বাড়ছে। এবার শোনো, অ্যাট্রাকশন বা রিপালশন যাই হতে হবে, ক্লোজ তো আসতে হবে। ধরো তুমি কারোর সঙ্গে ঝগড়া করছো বা ভালোবাসছো, একটা কন্ডিশন আসতে হবে, মানে দেখতে হবে ব্যাপারটা বা ক্লোজ থাকতে হবে ব্যাপারটা। তাহলে কি হচ্ছে, বন্ড পেয়ার কি ডিস্টেন্সটা বাড়ছে। তাহলে ডিস্টেন্স বাড়া মানে কি হবে, রিপালশনটা কমবে। আর বন্ড পেয়ার রিপালশন কমা মানে কি, বন্ড অ্যাঙ্গেল মানটা আস্তে আস্তে কমবে। তাই দেখা যাচ্ছে কি এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে 107, এখানে কি হচ্ছে 104 ডিগ্রি, 104, হ্যাঁ তাই তো হচ্ছে 102 ডিগ্রি। খেয়াল থাকবে, তাহলে এখানে কত হচ্ছে 102 ডিগ্রি, এখানে কত হচ্ছে 104 ডিগ্রি। না আবার বলছি দেখো, এক্ষেত্রে কি হচ্ছে, নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভিটি উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন। তাহলে এখানে কি হচ্ছে, বন্ডিং যে ইলেকট্রন পেয়ারটা সেটা কি হচ্ছে মোর কনসেন্ট্রেট টুয়ার্ড দ্য নাইট্রোজেন অ্যাটম। তাহলে কি হচ্ছে, ক্লোজ চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে বন্ড পেয়ার ক্লোজ আসছে। বন্ড পেয়ার ক্লোজের জন্য কি হচ্ছে, রিপালশনটা বাড়ছে। রিপালশন বাড়ার জন্য কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেলটা বাড়ছে। কারণ এখানে কি হচ্ছে, বিপি ডিস্টেন্স কি হচ্ছে, কমছে। তাহলে কমলে কি হবে, রিপালশন বাড়বে। তাহলে ডিস্টেন্স আর রিপালশন কি ইনভার্সলি প্রপোর্শনাল। রিপালশন বাড়া মানে কি হবে, বন্ড অ্যাঙ্গেল বাড়বে। এখানে রিপালশন কমছে, তাই কি হবে, বন্ড অ্যাঙ্গেল কি হবে, কমবে। কারণ আমরা কি জানি, ব্যাপারটা ভেবে দেখো, কি বলেছিলাম যে লাস্ট রিপালশন বন্ড পেয়ার রিপালশন কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেল কি হচ্ছে, বাড়ায়। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো। আচ্ছা, আর একটা যেতে পারে, কিভাবে একটা দেখো, ভেবে দেখো। তাহলে এখানে কি হয়েছে, এ টানছে, তাহলে কি হচ্ছে, এখানে যাচ্ছে। আচ্ছা, এইবার এখানে কি আছে, লোন পেয়ার আছে। ক্লিয়ার। এবার লোন পেয়ার কি চাইবে, বন্ড অ্যাঙ্গেল কি চাইবে, কমাতে চাইবে না, কারণ ওর কাজই তো কমানো। তাহলে দেখো, এখান থেকে যে লোন পেয়ার যদি বন্ড অ্যাঙ্গেল কমাচ্ছে, কমানো মানে কি বন্ড অ্যাঙ্গেল কমছে। আর এখানে কি হচ্ছে, ব্যাপারটা বোঝো, ইলেকট্রনটা যেহেতু এদিকে কনসেন্ট্রেট হচ্ছে, এখানেও লোন পেয়ে, তাহলে কি হচ্ছে, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়ছে না। কেন বাড়ছে, কারণ নাইট্রোজেন কি করছে, এনএইচ বন্ডের যে ইলেকট্রন ডেন্সিটিটাকে আছে সেটা নিয়ে দিয়ে ক্লোজ টানছে। এনএইচ3 ক্ষেত্রে কি হচ্ছে, নাইট্রোজেন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন, দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে, ইলেকট্রনটা বেশি ডেন্সিটি ইনক্রিজ করছে। এবার এখানেও লোন পেয়ারও নেচার কি ইলেকট্রোনেগেটিভ, আর নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভ, দুটো রিপালশন কি হবে, দুটো কি হচ্ছে, রিপালশন হবে না। ধরো দুটো ইলেকট্রোনেগেটিভ জিনিসকে আমি রাখছি, তাহলে কি করবে, আমরা কি পড়েছিলাম যে সেম চার্জ কি হয়েছে, রিপেল ইচ আদার এন্ড অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। তাহলে লোন পেয়ারও নেগেটিভ চার্জ বা নেগেটিভ। এখানে কি হচ্ছে, যেহেতু নাইট্রোজেন তো এমনি নেগেটিভ ছিল, আবার নাইট্রোজেনে কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভ বেশি বলে কি হচ্ছে, এই এনএইচ বন্ড থেকে ইলেকট্রন এর দিকে টানছে। তাহলে কি ক্লোজ যাচ্ছে, তাহলে রিপালশনটা কি হবে, তখন কি হচ্ছে, লোন পেয়ারটা কি হচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে। অর্থাৎ লোন পেয়ার কি হচ্ছে, ওর যে কাজ বন্ড অ্যাঙ্গেল কমাতে পারছে না। এবার এখানে দেখো, এখানে কি হচ্ছে, নাইট্রোজেন ফ্লুরিনের মধ্যে কে ইলেকট্রোনেগেটিভিটি, ফ্লুরিন। তাহলে ফ্লুরিন কি করছে, এই যে ইলেকট্রন নিয়ে দিয়ে টেনে রাখছে। তাহলে কি তখন কি হচ্ছে, নাইট্রোজেনে কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভ কমে যাচ্ছে। তাহলে যেই কমছে, এ থাকতে পারবে, এ থাকা মানে কি শুরু করবে, এর কাজ দেখা শুরু করবে। এর কাজ কি, বন্ড অ্যাঙ্গেল কমানো। এর কাজ কি, বন্ড অ্যাঙ্গেল কমানো। তাই বন্ড অ্যাঙ্গেল কমছে। দেখো, দুটো জিনিস দিয়ে এক্সপ্লেন করলাম, একটা করলাম কি বন্ড পেয়ার দিয়ে, আর একটা করলাম এইভাবে। এই যে সেকেন্ড এক্সপ্লেন করলাম, এটা কিছু কিছু বইয়ে পাবে, কিন্তু ম্যাক্সিমাম বই কি করে দিয়েছে, এটা দিয়ে এক্সপ্লেন করে দিয়েছে। এখানে বন্ড পেয়ার দিয়ে করে দিয়েছে, এইভাবে এক্সপ্লেন করা যায়। দেখো, গুলিয়ে ফেলবে না, বারবার রিপিট করছি। যদি বন্ড পেয়ার দিয়ে এক্সপ্লেন করতে চাও, তাহলে কি বলবে, সহজ কথা হচ্ছে, যদি বি অ্যাটমের অর্থাৎ টার্মিনাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে, তাহলে মুদ্রা বক্তব্য হচ্ছে
টার্মিনাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে বন্ড অ্যাঙ্গেল কমবে, ঠিক আছে। আর এই টার্মিনাল ইলেকট্রোনেগেটিভিটি কমে তাহলে কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেল মানটা বাড়বে। ক্লিয়ার? তাহলে একবার বন্ড পেয়ার এবার বন্ড পেয়ারের রেসপেক্টে এক্সপ্লেন করলাম, আর একবার কি করলাম, লোন পেয়ারের রেসপেক্টে এক্সপ্লেনটা করে দিলাম। দেখো না, এ টানছে ইলেকট্রনকে, তাহলে কি হচ্ছে, ইলেকট্রনটা এদিকে সরে আসছে, তখন লাইন কি হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে, ভালো করে দেখো, এখানে লাইন কি হচ্ছে, ডেল্টা প্লাস হতে যাবে না, আর এখানে কি হচ্ছে, ডেল্টা মাইনাস আসছে, তো তাহলে এও মাইনাস এ মাইনাস স্ট্রং রিপাল, তাহলে কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে না, তাহলে এই রিপালশন করতে ছিটকে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, লোন পেয়ারটা কি হচ্ছে, খানিকটা উপরের দিকে সরে যাচ্ছে, অর্থাৎ লোন পেয়ারটা তার রিপালশন ফেনোমেনাটাকে দেখাতে পারছে না। বাট এক্ষেত্রে কি হচ্ছে, এ প্লাস, তাহলে কি করবে, এ কে টানবে, এ প্লাস আর এ মাইনাস হলে অ্যাট্রাকশন করছে, তাহলে এ কি করছে, আর দূরে যাচ্ছে না, কাছে চলে আসছে, যখনই কাছে চলে আসবে তখন কি হচ্ছে, রিপালশন দেখাতে চাইছে। এবার যারা তো রিপালশন দেখাবে তারা তো কি হবে, বন্ডের মানটা কমছে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, একটা জিনিসের উপর মোড় চলে আসছে, ধরো কথা বলছি, ধরো সেম একটা জিনিস, ধরো দুটো জিনিসে ভাবছে ব্যাপারটা, তাহলে এখানে কি হচ্ছে, মোট ব্যাপারটা একই দিকে চলে আসছে, এখানে কি হচ্ছে, দুটো আগে চলে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তোমরা বাড়িতে এটা চেষ্টা করবে যে বন্ড অ্যাঙ্গেল এই ডেটা কেন হয়। PI3 হচ্ছে তোমার 102 ডিগ্রি, PBR3 হচ্ছে 101 ডিগ্রি, এটা 101 ডিগ্রি, PCl3 হচ্ছে 100 ডিগ্রি, আর PA3 হচ্ছে 98 ডিগ্রি। এটা ব্যাখ্যাটা করবে তোমরা এই রুলটা কাজে লাগিয়ে, ঠিক আছে। এবার রুল নাম্বার 4 দেখা যাক। নাও লুক এট দিস, NH3 and PH3, তাহলে দেখা যাচ্ছে কি NH3 ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কি হচ্ছে 107, এখানে কি হচ্ছে 94, সেম জিনিস 3BP LP, বাট বন্ড অ্যাঙ্গেল হচ্ছে এটা। দেখো আগের থিওরিটা কি বলেছিলাম, AB এক্সটাই মলিকুলে যদি B এর ইলেকট্রোনেগেটিভিটি কি করে, আস্তে আস্তে ইনক্রিজ করে, বন্ড অ্যাঙ্গেল কমবে। তাহলে অ্যাকচুয়াল কি হলো, অর্ডারটা রিভার্স হয়ে গেল না, এটা তো বেশি ছিল, কারণ PH3 ক্ষেত্রে কি হচ্ছে, ফসফরাস ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে যে অর্ডারটা বা যে ডেটাটা পাচ্ছি, যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, সেটা কি হচ্ছে, রিভার্স অফ ইলেকট্রোনেগেটিভিটি রুল নাম্বার 3 কে, বা ডিরেক্ট রুল নাম্বার 3 কে তোমার কজ করছে। ব্যাপারটা বলতে পারলাম? তাহলে ব্যাপারটা কি হচ্ছে, দেখো এখানে NH3 আসছে, এখানে আসছে তোমার হচ্ছে PH3, ঠিক আছে। এইবার দেখো গন্ডগোলটা কি হচ্ছে, PH3 ক্ষেত্রে কেন আসছে, তাহলে দেখো ভালো কথা কি বললাম, কি দেখবো আমরা, প্রথম দেখবো রুল নাম্বার 1, তাহলে রুল নাম্বার 1 কি লাগছে না, কেন, লোন পেয়ার থেকে গেছে। রুল নাম্বার 2 কি, সেটাও লাগছে না, কারণ লোন পেয়ার থাকা সত্ত্বেও হচ্ছে না। রুল নাম্বার কি বলেছিল, ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটম, সেটা হলো না, দেখো ইলেকট্রোনেগেটিভিটি দুটো সেম আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও, একটু কথাটা গুলি বললাম, এখানেও আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও আছে হাইড্রোজেন, এখানেও আছে হাইড্রোজেন, কারণ এখানেও AB এক্সট্রা মলিকুল এটা আলাদা, তাহলে কি হচ্ছে, এও, তাহলে ব্যাপার কি হচ্ছে, এখানে ব্যাপারটা কি হচ্ছে তোমার, যেহেতু নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেন কি হচ্ছে, হাইড্রোজেনকে মোর ক্লোজ টানছে, আর এখানে কি হচ্ছে, ফসফরাসের মধ্যে ইলেকট্রনিক খুব একটা বেশি ডিফারেন্স নেই, যদিও ধরে নিই যে ফসফরাস ইলেকট্রনিক হাইড্রোজেনের রেসপেক্টে একটু বেশি, তাতেও তো কি হচ্ছে, NH3 ক্ষেত্রে কি হবে, এদিকে শিফট করবে, এখানেও কি হবে, এদিকে একই দিকে শিফট করছে, তাহলে কি হচ্ছে জিনিসটা ঠিকঠাক, মানে এক্সপ্লেনটা, মানে রুল নাম্বার ইলেকট্রনিক রুল দিয়েও ঠিকঠাক হচ্ছে না, বা ঠিকঠাক জিনিসটা আমরা পাচ্ছি না। ওটা আগেটা একটু ভুল বলে ফেলেছিলাম, যে রিভার্স অর্ডার ওর পরের সাথে আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল যে কেন হচ্ছে না। ক্লিয়ার? তাহলে তখন কি করব, কি বললাম, তখন আসবে রুল নাম্বার 4। রুল নাম্বার 4 কি বলছে, ইলেকট্রন পেয়ার্স ইন ফিল্ড শেল রিপেল স্ট্রঙ্গার দেন ইলেকট্রন পেয়ার্স ইন ইনকমপ্লিট শেল। ধরো ট্রেনে যাচ্ছি আমরা, ঠিক আছে, 3 নম্বর 3টে সিটে আমরা ধরো 4 জন বসেছি, ঠিক আছে, আর ঠিক সামনে আমরা 2 জন বসেছি, কোথায় রিপালশনটা বেশি হবে, যেখানে 4 জন বসেছি, কেন, সেলটা হচ্ছে কমপ্লিট সেল, আর পাশেরটা যেটাতে বলছি 2 জন বসে, সেখানে কি হচ্ছে, কমপ্লিট সেল না ইনকমপ্লিট সেল, তাহলে 2 জন কি হচ্ছে, হাত ছড়িয়ে বসতে পারবো। ব্যাপারটা বলতে পারলাম না, আবার বলছি, ধরো ট্রেনে করে যাচ্ছি, জেনারেল ট্রেনে যাচ্ছি, লোকাল ট্রেনে যাচ্ছি, একটা সিটে জেনারেলি কত 3 জন বসে, কিন্তু 4 জন বসে, তাও অসুবিধা হয় না, তাহলে 4 জন বসে আছি, কষ্টতে বসে আছি, রিপালশন হচ্ছে, বসতে কষ্ট হচ্ছে। এবার ধরো সামনের বেঞ্চে তার কাছে 2 জন বসে আছে, তাহলে কারা সুস্থভাবে বসতে পারবে, নিশ্চয়ই যেখানে 2 জন বসে আছে, কারণ সেখানে মোর স্পেস, আমরা সরে সরে বসতে পারবো, রিপালশনটা কম হবে। আর এখানে কি একই স্মল স্পেস, তারপর কি যে পাশাপাশি বসে আছি, রিপালশন হবে।
এইবার তাহলে কি বলছে যে ইলেকট্রন পেয়ার্স ইন ফিল্ড শেল রিপেল স্ট্রঙ্গার দেন ইলেকট্রন পেয়ার্স ইন ইনকমপ্লিট শেল। এবার কোশ্চেন হবে হোয়াই, কেন আসছে, যেটা একটা বললো, কারণ ফিল্ড সেল মানে কি ক্লোজ থাকছে, তাহলে কি রিপালশন হচ্ছে, আর ইনকমপ্লিট সেল মানে দূরে দূরে থাকছে। ইনকমপ্লিট সেল মানে যে সেলটা ভর্তি হয়নি। এইবার দেখো তাহলে ফসফরাসের ক্ষেত্রে এই পিএসি বা ফসফিনের ক্ষেত্রে যেহেতু কি হচ্ছে বন্ড অ্যাঙ্গেলটা কমছে, তার মানে কি বুঝতে পারবো এখানে সেলটা ইনকমপ্লিট, কিন্তু দেখো দেখে মনে হচ্ছে এরও ফুল, কারণ এখানেও দেখো পুরো বন্ডিং আছে, এখানেও পুরো বন্ডিং আছে, এখানেও সেম আছে। বাট একটা জিনিস তোমরা ভুলে যাচ্ছ, ফসফরাসের কি আছে, ভ্যাকেন্ট 3D আছে না, ফসফরাসের ক্ষেত্রে কি আছে, ভ্যাকেন্ট 3D। যে মার্কারটাগুলো যথেষ্ট জঘন্য হয়ে গেছে। ফসফরাসের ক্ষেত্রে কি আছে, ভ্যাকেন্ট ডি আছে, তাহলে এই যে ইলেকট্রন পেয়ার্স বা বন্ড পেয়ারগুলো কি করতে পারবে, শিফট করতে পারবে। এখানে যদি শিফট করে যায় গ্রেটার স্পেস পাচ্ছে টু মুভ অ্যাবাউট, তাহলে যদি শিফট করে যায় তারা কি পাবে, গ্রেটার স্পেস পাবে। গ্রেটার স্পেস মানে কি হবে, দূরে দূরে সরে যাবে, তাহলে কি হবে, এবার দেখো কি বলেছিলাম, অ্যাট্রাকশন বা রিপালশন যাই হতে হবে তার জন্য কি একটা ক্লোজ আসতে হবে। তাহলে দেখো বন্ড পেয়ারটা দূরে দূরে সরে গেল, তাহলে ধরো এই বন্ড পেয়ারটা 3D থাকে দূরে দূরে সরে গেল, তাহলে কি রিপালশন হবে, রিপালশন হচ্ছে না। এবার বন্ড পেয়ার রিপালশন না হলে কি হবে, বন্ড অ্যাঙ্গেলের মান কমে যাচ্ছে। আর এখানে দেখো কি হচ্ছে জিনিসটা ওইভাবে হচ্ছে তোমার। যাই হোক, এই এক্সপ্লেনেশনটা তোমার ঠিকঠাক হলো না। কেন ঠিকঠাক হলো না, ব্যাপারটা ধরো তোমার সঙ্গে ধরো কারো রিলেশনশিপ ছিল, ধরো হট করে কিছুদিন যাওয়ার বললো যে তোর সঙ্গে ব্রেকআপ করছি, রিজন জিজ্ঞেস করলে হট করে বললো তোর এই নাকের যে শেপটা আমার ঠিক ভালো লাগছে না, বা বললো তোর এই চোখটা ঠিক ভালো লাগে না, এটা কোনো একটা স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন হলো কি, নিশ্চয়ই হলো না, তোমরা মানবে না। তেমনই কেমিস্ট্রির ক্ষেত্রে কি হচ্ছে, দেখো কি এমন ঘটলো যে বন্ড অ্যাঙ্গেলের জন্য যে ডি এর জন্য এত কিছু হয়ে গেল যে বন্ড অ্যাঙ্গেল মার্কলি এফেক্ট করছে। দেখো কত ডিগ্রি করছে, প্রায় অ্যারাউন্ড 13 ডিগ্রি ডেভিয়েট হচ্ছে। তাও যে ডি এর এক্সপ্রেশনটা বললাম, এই ডি এর এক্সপ্রেশন এটাও কোনো খুব কম বই দেওয়া যায়, দেখা তোমার খেয়াল নেই, যদি তোমার ছায়া প্রকাশনী বা কি ফলো করে থাকো সেখানে এই ডি এর এক্সপ্রেশনটা দেওয়া নেই। এখানে রুলস অফ ইলেকট্রোনেগেটিভিটি দিয়েই ম্যাক্সিমাম জিনিসটা কি করে চালিয়ে দেয়। যখন আমরা ক্লাস 12 যখন গ্রুপ কেমিস্ট্রি পড়বো তখন দেখবে এটা এই রুলস অফ ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে চালিয়ে দিয়েছে, কিন্তু এক্সপ্লেনটা ঠিকঠাক। এই যে ডি দিয়ে বললাম সেটাও কি হচ্ছে, এক্সপ্লেনেশনটা কি বললাম ঠিকঠাক হলো না ব্যাপারটা, মানে একটা ঠিক জবরদস্ত হলো না ব্যাপারটা। বাট কেমিস্ট্রি তো পিছিয়ে থাকে না, তো এর জন্য কি চাই, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার ভিএসিপির একটা ড্রব্যাকস, যেটা আমরা এক্সপ্লেনেশন করবো হচ্ছে কি রুল দিয়ে, ড্র্যাগস রুল দিয়ে। কি রুল দিয়ে, ড্র্যাগস রুল দিয়ে। এই যে সিলেবাসে ড্র্যাগস রুল কোথাও উল্লেখ করা নেই, বাট তুমি মেন, অ্যাডভান্স, নিট যে কোনো কম্পিটিটিভ লেভেলে এক্সাম দাও এখান থেকে কোশ্চেন আসে। এটার উপর ডিপেন্ড করছে, অনেক কিছু প্যারামিটার ডিপেন্ড করছে। আমি মানে তোমরা বলতে যে আপনি স্যার নিজের মতো করে বলছেন, না, এর অনেক প্যারামিটার ডিপেন্ড করছে। এর উপর দাঁড়িয়ে তোমার উপর ডিপেন্ড করবে, ইট ইজ মোর বেসিক, ইট ইজ লেস বেসিক। তার এক্সপ্লেনেশন পড়বো আমরা ক্লাস 12, জানি না কোথায় পড়বে, কিন্তু আছে এক্সপ্লেনেশন। যে কি বই এক্সপ্লেনেশন সেগুলো পুরো গাঁজাখুরি বলবো না, ঠিকঠাক স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন নয়, ওই জন্যই নাম্বারটা কেটে দেয়। ঠিক আছে, তো এইটা আমরা এখন ডিসকাস করবো না, পরেই দেখা গেলে ডিসকাস করবো। আর এই তোমাদের মনে হয় এখনই জানতে চাও, এখনই বলতে চাও, সো you have to join Achievers through apps or connect or direct. ওকে, তো দেখা যাক আবার রুল নাম্বার 4 পড়ছি, আমরা 5 পড়বো। ওকে, দ্য লাস্ট PF3 এর পেয়েছি। আচ্ছা, এর এই আগে যে 4টা পড়লাম, আর একটা অফ অ্যাঙ্গেলও দেখবে, তোমার প্রবলেমটা করবে, দেখে নাও, লিখে রাখো প্রবলেমটা। H2 এর বন্ড অ্যাঙ্গেল 104 ডিগ্রি, whereas H2S এর হচ্ছে 92 ডিগ্রি। এই প্রবলেমটা করবে বাড়িতে, ঠিক আছে? ড্র্যাগও তো জানাবে না, তো ওইতেই করবে, দেখবে একটা অ্যান্সার পাবে। দিয়ে যার মনে হবে কমেন্ট বক্সে জানাবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখা যাক PF3 PH3। তো এখানে দেখো, আমি এটা আগেটা রুল নাম্বার 4 পড়ে থেকে একটু ভুল করে বলে দিয়েছিলাম। এখানে দেখো অর্ডারটা উল্টো হচ্ছে না, উচিত ছিল কি, দেখো কি বলছি, কি বলেছিল রুল নাম্বার 3-তে ফিরে যাও, রুলস অফ ইলেকট্রোনেগেটিভিটিতে কি বলেছিল বা কি স্টেটমেন্ট ছিল, বলেছিল কি এবি এক্স টাইপ মলিকুলসে যখন তোমার হচ্ছে বি এর ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে ইনক্রিজ করে, তখন কি হয় যে বন্ড অ্যাঙ্গেলের মানটা আস্তে আস্তে কমে। বাট দেখো কি হচ্ছে, এখানে ফ্লুরিন আর আছে হাইড্রোজেন, তাহলে উচিত কি ছিল, এরটা ছিল কম হওয়া, এটা ছিল কম হওয়া, এটা ছিল বেশি হওয়া, বাট উল্টো হচ্ছে। তার মানে কি হচ্ছে, রুল নাম্বার 1, 2, 3, 4 দিয়ে এক্সপ্লেন করতে পারলাম না, তাহলে এক্সপ্লেন কি দিয়ে করতে হবে, রুল নাম্বার 5। তাহলে রুল নাম্বার 5 কি বলছে,
মাল্টিপল বন্ড exerts greater repulsive effect on other orbital than is shown by single bond, মানে মাল্টিপল বন্ড কি হবে বেটার মানে গ্রেটার রিপালসিভ দেখাবে কার রেসপেক্টে সিঙ্গেল বন্ডের রেসপেক্টে। এবার মাল্টিপল বন্ডের কনসেপ্টটা কি আসছে ভালো করে বোঝো। এখানেই একটা নতুন কনসেপ্ট পড়বে যেটাকে বলা হয় পিপাই পিপাই বা পিপাই ডিপাই ব্যাক বন্ডিং বা ডেটিভ বন্ডিং, ভালো করে বুঝবে। তাহলে জিনিসটা আমি মুছছি, ঠিক আছে। দেখো প্রতিটা ক্ষেত্রে সেম সেম কেস 3bp 1lp, এখানেও 3bp 1lp। তাহলে এই দিয়ে এক্সপ্লেনেশন করা যাচ্ছে না, তখন কি করব VSEPR রুল নাম্বার 5। সো হোয়াট ইজ VSEPR রুল নাম্বার 5? দেখো মাল্টিপল বন্ড। তাহলে এক্সাম্পল এসে যাও, ধরো PH3 ক্ষেত্রে লোন পেয়ার আছে, হাইড্রোজেনের কিছু আছে, ইলেকট্রনের রয়ে আছে কিছু, কোনো ইলেকট্রন নেই, কারণ হাইড্রোজেনের একটা ইলেকট্রন সেটা কি হচ্ছে বন্ডিং এ পার্টিসিপেট করে ফেলেছে। এইবার আসি ধরো PF3 ক্ষেত্রে, তাই তো দেখো 2 4 6 8 2 4 6 8। তাহলে এবার ফসফরাসের লোন পেয়ারটা আছে আর ভুল বলছি, ফ্লুরিনের ক্ষেত্রে কি আছে, এগুলো লোন পেয়ার আছে। আর ফসফরাসে কি আছে, ভ্যাকেন্ট আছে না অরবিটাল 3d। যদি আমি দেখো মানে তোমার বন্ডিংটা দেখি, তাহলে P3s2 3p3, খুব ভালো করে বুঝবে, কত ডিটেলসে কিন্তু এটা কি আছে, এর ভ্যাকেন্ট 3d পড়ে আছে। তাহলে ফসফরাস ফ্লুরিন যদি লোন পেয়ারটা ডোনেট করে ফসফরাসকে, তাহলে ফসফরাস কি করতে পারবে, কোথায় অ্যাকসেপ্ট করতে পারবে, ডিতে অ্যাকসেপ্ট করতে পারবে। এবার পাই বন্ড বা মাল্টিপল বন্ড কখন হয়, সিঙ্গেল বন্ডের পর যখন আবার কোনো একটা বন্ড হয় তখন সেটাকে বলি পাই বন্ড বা মাল্টিপল বন্ড। তাহলে কি হচ্ছে, এই লোন পেয়ারটা এখানে করলে কি হবে, কিরকম স্ট্রাকচার পাবো, একটা এরকম স্ট্রাকচার পাবো না, ডাবল বন্ড হবে না টু সাম এক্সটেন্ট। তাহলে কি হচ্ছে, বন্ডটা সিঙ্গেল বন্ড থাকছে, বন্ডটা কি তৈরি হচ্ছে, মাল্টিপল বন্ড তৈরি হচ্ছে। সিমিলারলি আবার এখান দিয়েও পড়তে পারে, তাহলে এটাও তখন ডাবল বন্ড হবে। আবার হোয়ারাস এখান দিয়েও পড়তে পারে, তাহলে কটা স্ট্রাকচার পাবো, তিনটে স্ট্রাকচার পাবো। এই যে ফেনোমেনাটা ঘটছে, যে বন্ড পেয়ারটা পড়ছে, এই ধরনের ফেনোমেনাকে বলবো হচ্ছে আমরা রেজোনেন্স। কি বলবো, রেজোনেন্স, যেটা আমরা কোথায় পড়বো, অর্গানিক কেমিস্ট্রি তখন জিওসি পড়বো, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি তখন সেটা শিখবো, ঠিক আছে। তাহলে এর ফলে এই যে ব্যাক ডোনেশনের ফলে কি হচ্ছে, যে অল দা পিএফ যে বন্ডগুলো যেগুলো কি হচ্ছে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার থাকছে না, কি বলছি এগুলো আর সিঙ্গেল বন্ড ক্যারেক্টার থাকছে না, এগুলো কি করছে দিয়ে অ্যাকোয়ার কি করছে সাম মাল্টিপল বন্ড। ইন দিস কেস এটা ডাবল বন্ড হচ্ছে। এবার আমরা কি জানি যে মাল্টিপল বন্ড কি করে, রিপালশন বেশি করে কার রেসপেক্টে, সিঙ্গেল বন্ডের রেসপেক্টে। তাহলে এখানে মাল্টিপল বন্ড হচ্ছে, তাহলে কি রিপালশনটা বেশি হচ্ছে, তাই কি হচ্ছে দেখতে পাচ্ছি PF3 ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 98 ডিগ্রি, আর PH3 ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে 94 ডিগ্রি। জিনিসটা বোঝা গেল। মাল্টিপল কেন হচ্ছে, কারণ এর লোন পেয়ার আছে আর এর ভ্যাকেন্ট ডি আছে। এইবার যে কেসটা আছে, তাহলে এবারটাকে কি বলবো, এটাকে বলছি হচ্ছে পিপাই ডিপাই কি বন্ডিং, ব্যাক বন্ডিং, বা এটাকেই বলা হয় কি ডেটিভ বন্ডিং। এবার পিপাই ডিপাই কেন আসছে, কারণ ফসফরাস যে লোন পেয়ারটা, লোন পেয়ারটা ফসফরাসে কোথায় আছে, পিতে আছে। আর ফ্লুরিন, আবার ভুল বলছি, এটা ফসফরাস না ফ্লুরিন, সরি বারবার। তাহলে ফ্লুরিন যে লোন পেয়ারটা ডোনেট করছে, সেই লোন পেয়ারটা ফ্লুরিনের কোথায় আছে, ফ্লুরিন যে লোন পেয়ারটা ডোনেট করছে সেই ফ্লুরিনের লোন পেয়ারটা কোথায় আছে, 2p-তে আছে। আর ফসফরাস যে লোন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করছে, তাহলে ফসফরাসের লোন পেয়ারটা কোথায় অ্যাকসেপ্ট করছে, 3d-তে। তাহলে কি হচ্ছে, পি থেকে ডি এর মধ্যে একটা বন্ডিং হচ্ছে না, পাই বন্ড হচ্ছে। তাহলে এটাকেই বলবো কি হচ্ছে পিপাই ডিপাই ব্যাক বন্ডিং। এরকম আমরা আরো অনেক ব্যাক বন্ডিং দেখবো, যখন আমরা বোরনের ট্রাইহ্যালাইডস গুলো পড়বো, তোমরা এস ব্লকে পি ব্লকে পড়বে, তখন দেখবো বন্ডিংটা কি হবে পিপাই বন্ডিং। অর্থাৎ দেখতে হবে থেকে কোথায় যাচ্ছে, যদি পি থেকে পিতে যায় তাহলে কি হবে পিপাই ব্যাক বন্ডিং, আর যদি পি থেকে ডিতে যায় তাহলে কি হবে পিপাই ডিপাই ব্যাক বন্ডিং। কেন ব্যাক বন্ডিং, যদি ব্যাক সাইড দিয়ে হচ্ছে, তাহলে পিপাই ডিপাই ব্যাক বন্ডিং এর ফলে কি হচ্ছে, যে বন্ডটা ছিল সেই বন্ডটা কি হচ্ছে অ্যাকোয়ার করছে মাল্টিপল বন্ড ক্যারেক্টার, মানে সিঙ্গেল বন্ড এক্সিস্ট করছে না, সেটা কি হচ্ছে মাল্টিপল বন্ড হচ্ছে। তাই কি হচ্ছে দেখতে পাচ্ছি ম্যাগনিটিউডটা হচ্ছে দেখতে পাচ্ছি বন্ডিংটা এরকম, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা। এবার তোমরা বাড়িতে যেটা করবে সেটা হচ্ছে এইটা করবে, তোমার হচ্ছে H2 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 107 ডিগ্রি। আর একটা ছিল তোমার হচ্ছে, দাঁড়াটা আমাকে দেখতে হবে কি আছে জিনিসটা, ঠিক প্রবলেম তো মুখতে থাকে না। আচ্ছা, OF2 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল পড়বে হচ্ছে 103
3 ডিগ্রি আর OCl2 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল পড়বে হচ্ছে 111 ডিগ্রি। এটাকে এক্সপ্লেন করবে কি করে হচ্ছে এই রুল দিয়ে। তাহলে VSEP এর আমাদের 5টা রুল শেষ হলো। তাহলে ফার্স্ট রুল কি বললো একবার কুইক রিভিশন করা যাক। লোন পেয়ার না থাকলে যদি শুধুমাত্র বন্ড পেয়ার থেকে স্ট্রাকচার কি হবে বন্ড পেয়ার অনুযায়ী হবে। রুল নাম্বার 2 কি বলছে লোন পেয়ার থাকলে স্ট্রাকচার ডেভিয়েট করবে। রুল নাম্বার 3 কি বলছে লোন ইলেকট্রনিটি থাকলে যদি সেন্ট্রাল যদি টার্মিনাল অ্যাটমের অর্থাৎ বি এর ইলেকট্রনিটি ইনক্রিজ করে তাহলে কি হবে বন্ড অ্যাঙ্গেল মান কমবে। রুল নাম্বার 4 কি বলছে যে যদি গ্রেটার স্পেস পায় অর্থাৎ ফিল্ড সেলগুলো কি হচ্ছে মোর রিপালশন করছে কার রেসপেক্টে ইনডরমিনারি সেলের রেসপেক্টে। আর রুল নাম্বার ফিল্ড করে চলছে যে মাল্টিপল বন্ড। পুরো ভালো করে পরপর ধরে ধরে দেখে যাবে ভিডিওটা, বারবার প্র্যাকটিস করবে, এনি ডাউট হলে করবে। আর যে বললাম না যে যদি তাড়াতাড়ি ড্রাইভার স্টুডেন্টের জন্য কী করে অ্যাচিভার্সে কানেক্ট করবে দেখো অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, আর যদি না হয় আমার ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবে। তো প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন ভিডিওটি দেখার জন্য। যদি জানি না তোমরা দেখবে কি না এবং তুমি যদি শিখতে পারো তাহলে সেটাই আমার কিছু লাভ বা রেজাল্ট। থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে।